জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ার ৬ জনকে হত্যা, ষড়যন্ত্র সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। সেই সাথে ২৫ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করেন আদালত। অপর এক মামলায় জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরু এবং ৩০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর কথোপকথন কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করে, তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করে প্রসিকিউশন। গত ৬ অক্টোবর মাহবুবুল আলম হানিফ সহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, উস্কানিমূলক বক্তব্য এবং ষড়যন্ত্র। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার ভোরে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের কৃষক সালামের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালাচ্ছিলেন কয়েকজন। টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে রাস্তার পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তারা। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, গুরুতর আহত হন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান তিনি। স্থানীয়রা বলছেন প্রতিনিয়তই এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। নিহতরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য বলে দাবি তাদের। অনেক জায়গায় মানে আশেপাশে প্রায় ২০-৩০ বাড়ি থেকে এর আগেও চুরি হয়েছে। আমরা কি করে খামো, ওই গরুই আমার সম্বল, এঙ্গে করে আমরা কতদিন থাকবো এঙ্গে চোরের অত্যাচার হলে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের কাজ চলতেছে, সিআইডির একটা টিম কাজ করতেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেটের দাবিতে ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে এই কর্মসূচি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা রয়েছে। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন এই মুহূর্তে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কোথায় অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা তাদের রয়েছে, তারা কি পদযাত্রা করবেন সেখানে? মমিতা, এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, তারা যখন দুপুর ২টায় তাদের যে পূর্ব ঘোষিত লং মার্চ কর্মসূচি পালনের জন্য দুপুর ২টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে রওনা হয়, ঠিক তখনই তাদের কিন্তু এই যে মিছিলটি, এটি কিন্তু প্রেস ক্লাবের মুখে প্রেস ক্লাবে গতিরোধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ বাহিনীর সদস্যরা। এরপরেই কিন্তু তারা যে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকে ১১ সদস্যের দল কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ে গিয়েছিল এবং তারা একটি বৈঠক করছেন এবং এখানে যারা অবস্থানরত শিক্ষকরা আছেন তারা কিন্তু সেই আলোচনার সিদ্ধান্তের অপেক্ষা আছে এবং তারা যেটি জানিয়েছেন তাদের দাবি মেনে না নেওয়া হওয়া পর্যন্ত তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে সড়ক অবস্থান করবেন। আমি যদি এখানের একটু ভোগান্তির কথা বলে রাখি, সকাল থেকে তারা এই যে প্রেস ক্লাবের সামনে, যে প্রেস ক্লাব একটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং এই প্রেস ক্লাবের সামনে যখন তারা অবস্থান নিয়ে আন্দোলন করছে, সকাল থেকেই কিন্তু যান চলাচল অনেকটা ব্যাহত হয় এবং একটা কিন্তু জনভোগান্তির সৃষ্টি হয়। আর এখন যে তারা অবস্থান নিয়েছে, এখন কিন্তু প্রেস ক্লাবের সামনের যে এই রাস্তাটি আছে, এটি কিন্তু প্রেস ক্লাব থেকে হাইকোর্ট পর্যন্ত যেই সড়কটি আছে সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ এবং যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলে যে সমগ্র ঢাকা শহরে কিন্তু এর প্রভাবটি পড়েছে এবং আশেপাশে যে এলাকা রয়েছে গুলিস্তান সহ মতিঝিল, শাহবাগ, এই এলাকাগুলোতে কিন্তু একটি, যেহেতু আজকে রবিবার, তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং একটি জনভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি,
আন্দোলনরত শিক্ষকরা যখন দুপুর 2টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়, ঠিক তখনই পুলিশ সদস্যরা কিন্তু তাদের গতিরোধ করে প্রেস ক্লাব মোড়ে আটকে দেয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি হতে না পারে সেজন্য কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা প্রস্তুত। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আপনি বলছিলেন যে তারা 11 সদস্যের যে কমিটি তারা বৈঠকে গিয়েছেন, তাদের জন্য অপেক্ষা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আসলে কি এখন? আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই যে তারা যে এখানে অবস্থান করছেন এই বিষয়টি তারা আরো কিছুক্ষণ দেখবেন, যেহেতু যান চলাচলের সমস্যা হচ্ছে এবং এখন পর্যন্ত তারা যেহেতু পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করেন সেজন্য কিন্তু পুলিশও অনেকটা তাদের সাথে শান্তিপূর্ণ আচরণ করছেন এবং তাদের উপর আক্রমণ এখন পর্যন্ত কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে করা হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা বাধার সামনে যেখানে ব্যারিকেড দেওয়া আছে তার সামনে অবস্থান করছেন এবং আন্দোলনরত শিক্ষকদের গতিবিধি লক্ষ্য করছেন এবং এখান থেকে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং এই শিক্ষকদের মধ্যে যাতে করে তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এই বিষয়ে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা সতর্ক আছে। এবং ভিতরে কিন্তু সচিবালয়ে 11 সদস্যের শিক্ষকদের বৈঠক চলছে এবং সেই বৈঠক শেষে একটি কিন্তু সিদ্ধান্ত আসবে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। এর আগ পর্যন্ত কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখানে কিন্তু অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে আমার কাছে ইবতেদায়ী শিক্ষকদের নিশ্চয়ই সাদাত, আপনি সতর্কভাবে সংবাদ সংগ্রহ করবেন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আপডেট নেব। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত 8টার দিকে উপজেলার গনি শাহমাজারের পাশের একটি হোটেলে এই ঘটনা ঘটে। নিহত শিপন নূরজাহানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শিপনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে হোটেলে খাওয়ার সময় শিপনকে লক্ষ্য করে গুলি করে রিফাত। এ সময় শিপন এবং হোটেলের এক কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়। নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে রায়পুরা থানায় 11 জনকে আসামি করে মামলাটি করেন নিহতদের মা জ্যোৎস্না বেগম। এই ঘটনায় নিহতদের চাচি শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা এবং আসমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্দি এলাকায় পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত হন হুরা মিয়া এবং তার ছোট ভাই শাকিল মিয়া। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। মামলার অপর আসামিরা পলাতক আছেন, তাদের ধরতে অভিযান চলছে। জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদী থেকে শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবিতে নিখোঁজ 5 শিশুরই মরদেহ উদ্ধার হলো। সকালে বৈশাখীর স্বজনরা উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। এর আগে শনিবার সকালে কুলসুম নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে ডিঙি নৌকা ডুবে নদীতে নিখোঁজ হয় 5 শিশু। প্রথমে তাদের উদ্ধারে শুরু করে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আবু হাসান, তার বোন পলি এবং আরেক শিশু সাইরার মরদেহ উদ্ধার করে। সিলেটের জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করেছে বিএসএফ এর একটি দল। এ সময় কৃষি জমির স্থাপনা ভাঙার সময় তাদের ধাওয়া দেয় গ্রামবাসী। স্থানীয়রা জানায় কোনো ধরনের অনুমতি ছাড়াই বেলা 11:30টার দিকে 4 থেকে 5 জন বিএসএফ সদস্য মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এই সময় তারা কৃষি জমিতে থাকা বাঁশ এবং কয়েকটি বাঁশের স্থাপনা ভেঙে ফেলে। স্থানীয়রা এক হয়ে তাদের ধাওয়া দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে বিএসএফ এর অনুপ্রবেশের বিষয়ে প্রতিবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে সেজন্য বিএসএফ কে সতর্ক করে দেওয়ার আহ্বান জানায় বিজিবি। আরো জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এই যে ঘটনাটি ঘটলো, গ্রামবাসী ধাওয়া দিল, তারপরে আসলে এখন পরিস্থিতি কি?
দেখুন, আসলে এখন পরিস্থিতি বেশ স্বাভাবিক। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, এই যে এলাকাটির কথা বলা হচ্ছিল জকিগঞ্জের মানিকপুর যে এলাকাটি, এটি মূলত আসলে 19 বিজিবির আওতাধীন একটি এলাকা। তো 19 বিজিবির অধিনায়ক যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে এই ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু বিজিবির সেখানকার যারা কমান্ডের যে ক্যাম্পের যারা কমান্ডার ছিলেন তারা কিন্তু সেখানে ছুটে যান। পাশাপাশি গিয়ে কিন্তু স্থানীয়দের সাথে একত্রিত হয়ে পরিস্থিতি কিন্তু অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করেন এবং অনেকটাই এখন আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর সকালে মূলত আজকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই বিএসএফের 4 থেকে 5 জন সদস্য এই বাংলাদেশের যে সীমানার কথা বলা হচ্ছিল সেখানে মূলত তারা প্রবেশ করে এবং প্রবেশ করে সেখানকার যে কৃষি জমি রয়েছে সেখানে মূলত বাংলাদেশের স্থানীয়রা এখানে বেশ কিছু কৃষিকাজ করার জন্য তারা কিন্তু বাঁশের বেড়া দিয়ে রেখেছিলেন এবং বাঁশের স্থাপনাও ছিল, সেগুলো মূলত আসলে এই যে বিএসএফ কেন বাংলাদেশের সীমানায় ঢুকে এরকম অনুপ্রবেশ করে বাংলাদেশের যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে আসলে হাত দিয়েছে, এই বিষয়ে বিজিবির বক্তব্য কি? তারা কি পতাকা বৈঠকে এই বিষয় নিয়ে কারণ জানতে চেয়েছিলেন? কি বলছেন তারা? দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা বিজিবির যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে বিজিবি বলছে যে এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের ঘটনায় কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মূলত আসলে বিএসএফ সদস্য কিংবা বিএসএফের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের প্রতিও আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফকে বলা হয়েছে যে পরবর্তীতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও যাতে করে সতর্ক করে দেওয়া হয় বিএসএফ সদস্যদেরকে, সেটিরও আহ্বান জানানো হয়েছে। এবং পাশাপাশি বিজিবির যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে বিজিবির যে আভিযানিক কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে টহল দেয়া, পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি যে বিষয়টি আসলে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে মূলত বিএসএফ 4 থেকে 5 জন বিএসএফ এর সদস্য তারা মূলত হঠাৎ করেই আসলে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এবং প্রবেশ করে আসলে সেখানের যে কৃষি জমি ছিল সেখানে তারা যে বাঁশের কাঠামোগুলো ছিল কিংবা বাঁশের বেড়াগুলো ছিল সেগুলো ভাঙার কিন্তু তারা চেষ্টা করে এবং পরবর্তীতে আসলে সেখানে স্থানীয় এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদেরকে আসলে তাড়িয়ে দেওয়া হয় এবং তখন আসলে বলা যায় অনেকটা স্থানীয়দের বরাত দিয়ে যে বিএসএফ এর যে কয়জন সদস্য এসেছিল তারা মূলত আসলে অনেকটা পালিয়েই আসলে তারা সেখান থেকে গিয়েছে এবং পরবর্তীতে আসলে তখন কিন্তু বিএসএফ এবং বিজিবির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সেখানে কিন্তু একটি পতাকা বৈঠক। ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বরিশালে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওএসএল ফার্মা লিমিটেডের শ্রমিকরা। সকাল থেকে নগরীর বগুড়া রোড অবরোধ করে চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা স্লোগান দেন। শ্রমিকরা জানান 3 দিনের ছুটি দিয়ে গত 28 অক্টোবর তাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ তাদের কাছে কোনো যোগাযোগ করেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ওএসএল ফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা 20 নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। পুনরায় বিভাগটি চালু হলে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে। মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সার সহ বাংলাদেশি পণ্য পাচারের সময় নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে পাচারকারী চক্রের 9 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত 3টি নৌকা এবং 1194 বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান গোপন খবরে জানা যায় একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা বিদেশি মাদকদ্রব্য দেশে আনবে। শনিবার রাত 1টার দিকে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক 3টি বোটে তল্লাশি চালিয়ে 1194 বস্তা রাসায়নিক সার সহ 9 পাচারকারীকে আটক করা হয়। এদিকে হবিগঞ্জে 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হাত বোমার বিস্ফোরণে আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে এই সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ জানায় বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির ব্যাপারী এবং স্থানীয় তাজুল ছইয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সকালে দুপক্ষের লোকজন হাত বোমা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এতে বেশ কয়েকটি বসত বাড়িতে ভাঙচুর চালানো হয়। আহত হন কয়েকজন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তার কেন্দ্র করে গতকালকে থেকে তারা নাশকতা এবং বোমা হামলা শুরু করে। আমরা সারা রাত সেখানে অভিযান পরিচালনা করি। সকালে তারা দুই গ্রুপ আবার মুখোমুখি হয়। এ ব্যাপারে আমরা তদন্ত করে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করতেছি। 6 মাসে দিনাজপুরের প্রায় অর্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। স্কুলে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত স্কুল শিক্ষকরা। অভিযোগ আছে কোনো কোনো বিদ্যালয়ে চুরি হয়েছে একাধিকবার। নৈশ প্রহরী না থাকা এবং মাদকাসক্তির সংখ্যা এলাকায় বেড়ে যাওয়ায় চুরির ঘটনা বাড়ছে বলে দাবি সংশ্লিষ্টদের। চুরি রোধে পুলিশের তৎপরতা বাড়ানো সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। পার্বতীপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। দুর্বৃত্তরা বিদ্যালয়ে তালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র, ল্যাপটপ, প্রজেক্টর, ফ্যান, পানির পাম্প ও শিক্ষা উপকরণ সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। পাঠদান স্বাভাবিক রাখতে শিক্ষকরা নিজের টাকা দিয়েই কিনছেন উপকরণ। এতে আর্থিক ক্ষতি ও ভীতির সম্মুখীন হচ্ছেন তারা। 7 বার আমার চুরি হয়েছে, বেশিরভাগ সময় 5 বার পাম্প পানির মোটর চুরি হয়েছে 5 বার, আর ফ্যান 2 বার, 14টা ফ্যান 2 বার চুরি হয়েছে। যখন পড়াই তখন একটা ফ্যান না থাকলে, তাদের যদি লাইট না থাকে, তাদের যদি ট্যাপ না থাকে পানির, তাহলে ওয়াশরুম ব্যবহারের অসুবিধা। নৈশ প্রহরী না থাকা এবং মাদকাসক্ত বেড়ে যাওয়ায় চুরির অন্যতম প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। দ্রুত নৈশ প্রহরী নিয়োগ এবং প্রয়োজনীয় উপকরণ দ্রুত ক্রয় করতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি শিক্ষা বিভাগের। এই চুরির বিষয়ে আমরা যেটা জানতে পারছি, এলাকার কিছু সংখ্যক বখাটে এবং নেশাখোর ছেলে রয়েছে, তারা নেশার অর্থ সংগ্রহের জন্য এই ছোটোখাটো চুরিগুলি করতেছে। আমরা চেষ্টা করতেছি যাতে করে এই জটিলতা নিরসন করা যায়। বিদ্যালয়ে চুরি রোধে পুলিশের টহল বাড়ানো সহ স্থানীয় জনগণের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চুরি কমবে বলছে প্রশাসন। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই টহলটা একটু স্কুলের দিকে কিছুদিন চলবে এবং আমাদের এখানে যে নৈশ প্রহরী কাম দপ্তরি, তাদের বিষয়ে সিদ্ধান্ত হলো যে তারা যেহেতু এই সময়টাতে চুরি ঘটনা বেশি ঘটছে, তাহলে আমরা ওই দিকটা লক্ষ্য করে আমরা রাতের ডিউটিটা তাদের বললাম যে আপনারা আপাতত রাতের ডিউটিটা করা হোক। পার্বতীপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 207টি। এর মধ্যে প্রহরী কাম দফতরি রয়েছে 97টি বিদ্যালয়ে। বাকি 110টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রহরী নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইতালিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় দুজনকে আটক করা হয়। বেলা 11টায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নাসিমা আক্তার এবং তার স্বামী মোহাম্মদ মোক্তার হোসেন কুমিল্লা থেকে এসে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছেন স্থানীয় আঞ্জু মেম্বারের ভাতিজার বাড়িতে। সকালে ওই বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ হয়। এই ঘটনায় আহত হয়েছেন একজন, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিনের বৃষ্টিতে লালমনিরহাট, হিলি এবং মেহেরপুরে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, আধা পাকা ধান নুইয়ে পড়েছে। লালমনিরহাট কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। দ্রুত পানি নেমে গেলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। এদিকে হিলিতে ধান কাটার আগ মুহূর্তে এমন দুর্যোগে উৎপাদন কমার সাথে লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষকরা। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। এদিকে মেহেরপুরে দুদিনের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে মাঠে থাকা পাকা, আধা পাকা এবং কাঁচা আমন ধানের ক্ষেত। বৃষ্টি আর মাঝারি বাতাসে নুয়ে পড়েছে ধান। ক্ষতিগ্রস্ত ধানের ফলন কম হওয়ার শঙ্কায় চাষিরা। প্রায় 100 হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। স্থানীয় পর্যায়ে আমরা উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা অফিসাররা পরামর্শ দিয়ে আসছি। বিশেষ করে কৃষকদেরকে আমরা ঝুঁটি বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছি, যাতে তারা তাৎক্ষণিক কিছু কাজ হয় তাদের। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, একটু জানতে চাই যে লালমনিরহাটে কি পরিমাণ কি পরিমাণ মেহেরপুরে আসলে ধানের ক্ষতি হয়েছে, এবং কৃষি বিভাগ যেটি বলছে যে একেবারেই সংখ্যা কম কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার, সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয় আপনার কাছে? সম্প্রতি যে
ঘূর্ণিঝড় মন্থার তার প্রভাবে মেহেরপুরে বিশেষ করে আমন ধান যেগুলো আছে সেগুলো ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমি প্রায় শতভাগ ধান আমন ধান যেহেতু আগাম রোপণ করা ছিল সেটি পেকে গেছে, কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পুরো জমির ধান একদম নুয়ে পড়েছে। অর্থাৎ এই জমির ধানটি যদি এখন না কাটা যায় তাহলে আসলে আর যত দিন যাবে তত ক্ষতির পরিমাণ বেশি হবে। যদি পানি নরম থাকে বা কাদা পানি যুক্ত থাকে তাহলে এই ধান থেকে গাছ বের হয়ে যাবে। তো কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে যদি নিচু যেসব এলাকার ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধান নুয়ে পড়েছে সেখানে পানি যত দ্রুত নিষ্কাশন করা যায়, এবং পাকা যে ধানগুলো আছে সেগুলো যদি 80% বা 80% ভাগ ধান পেকে যায় তাহলে সেগুলো কর্তন করতে হবে। আর এছাড়াও যে ক্ষতির সম্মুখীন হয়েছে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কিছু তালিকা করা হচ্ছে, এবং আগামী যে রবি মৌসুম আছে এই রবি মৌসুমে যদি একটু দেখাই যে রবি মৌসুমে কৃষকদেরকে যে কৃষি প্রণোদনা আছে এই কৃষি প্রণোদনার মাধ্যমে মূলত কৃষকদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তবে জেলা কৃষি বিভাগের হিসেবে জেলায় প্রায় 26,000 হেক্টর জমিতে রোপা আমনের ধান আছে, যেগুলো আগাম জাতের ধান ছিল সেগুলো ইতিমধ্যে পেকে গেছে, কিন্তু শুধুমাত্র ঘূর্ণিঝড় মন্থারের কারণে যে আকাশ বা আবহাওয়া বিরূপ থাকায় কিন্তু কৃষকরা ধান কাটতে চেষ্টা করার সুযোগ পায়নি, যার ফলে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টি এবং বাতাসে ধান এরকম পুরো জমি নুয়ে পড়েছে এবং শুয়ে পড়েছে। বিশেষ করে পাকা ধান, আধা পাকা এবং কাঁচাগুলো তো সবথেকে বেশি ক্ষতির মুখে পড়ছে। পাকাগুলো যেহেতু ইতিমধ্যেই কয়েকদিন ধরে পড়ে থাকায় কিন্তু ইতিমধ্যেই ঝরতে শুরু করেছে এবং ঝরেও যাচ্ছে। আর কাঁচা যেগুলো আছে সেগুলো যদি পানির নিচে নিমজ্জিত থাকে তাহলে সেগুলো থেকে আসলে ধান যে চারা সেটি বের হতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যদি একটু আবহাওয়া পরিষ্কার থাকে বা স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে যত মাঠে যে রোপা আমন পাকা ধান আছে সেগুলো যদি কৃষকরা সংগ্রহ করে এবং নিচু এলাকায় যেসব ধান ডুবে গেছে সেগুলো যদি পানি নিষ্কাশন করে দেয় তাহলে হয়তো কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। তবে কৃষি বিভাগের হিসেবে এখন পর্যন্ত এই যে ক্ষতির পরিমাণ সেটি নিরূপণ করার কাজ চলছে, কারণ যেহেতু এখন পর্যন্ত আবহাওয়া বিরূপ রয়েছে যার ফলে যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে এবং এই ক্ষতির সংখ্যা আরো বেশি হতে পারে। আর কৃষকরা বলছে যদি এই ধান দ্রুত আমরা ঘরে তুলতে না পারি আগে যে ফলন হতো সেটি আসলে স্বাভাবিক যে ফলন সেটি অনেকটাই ব্যাহত হবে। রাজীবুল সঙ্গে থাকবেন। আমরা এবারে চলে যাচ্ছি লালমনিরহাটের সহকর্মী মাহফুজ রহমান রয়েছেন। মাহফুজ, লালমনিরহাটে এখন কি অবস্থা এবং বৃষ্টিতে কতটুকু ক্ষতিগ্রস্ত, কি বলছেন কৃষকরা এবং কৃষি অধিদপ্তর কৃষি বিভাগ তারা কি বলছেন? দেখুন, গত শুক্রবার থেকেই কিন্তু সাগরের যে নিম্নচাপের কারণে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়, যার কারণে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে রোপা আমন ধান আছে সেই ধানের ক্ষেতগুলোতে কিন্তু পানি জমে যায় এবং পানি জমে গেলে যে ধানগুলোর যে গোছাগুলো নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু হালকা বাতাসের কারণে কিন্তু অনেক ধান কিন্তু নুয়ে গেছে, যার কারণে কিন্তু ইতোমধ্যে কিন্তু কৃষকের নাভিশ্বাস উঠে গেছে। আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগে কৃষকের যে সার নিয়ে সংকটের দুর্ভোগ পোহাতে না পোহাতেই আবারও কিন্তু তাদের মাঝে যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ধানগুলো কিন্তু নিউয়ে গেছে, এই জন্য কিন্তু তাদের মাঝে ব্যাপক কষ্ট কিন্তু তাদের বিরাজ করছে। আমরা আজকে সারাদিন বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবছর যেভাবে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কিন্তু তাদের কিন্তু লসের মুখ দেখতে হবে, তারা কিন্তু ব্যাপক কষ্টের মধ্যে রয়েছেন। আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম লালমনিরহাট কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ বলছে যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পাশাপাশি সারা জেলায় কিন্তু 261 হেক্টর রোপা আমন ধানের ক্ষেত কিন্তু নুয়ে গেছে এবং তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যে ধানগুলো নুয়ে গেছে কিছু যেগুলো মোটামুটি পেকে গেছে সেগুলোকে কেটে ফেলার জন্য এবং যেগুলো এখনো পরিপক্ক হয়নি সেগুলোকে কিন্তু গোছা করে রেখে কিন্তু ক্ষতি পুষিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। এবং তারা কিন্তু যে মাঠ পর্যায়ে যে উপসহকারী যারা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। তবে আমরা যেটি বলি যে এই ধানের ক্ষেতে কিন্তু কৃষকদের ব্যাপক খরচ হয়েছে এবং কয়েক দফায় কিন্তু যে ক্ষতির সংখ্যা তারা কেটে উঠেও কিন্তু তারা ভাবছিলেন যে ধান যেহেতু পেকে গেছে সেই পাকা ধানগুলো ঘরে তুলবেন এবং তাদের যে ক্ষতির সম্মুখীন সেটু কাটে উঠবেন। কিন্তু আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে কিন্তু তাদের ক্ষেতগুলো কিন্তু নিয়ে গেছে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। তো এই বিষয়ে কিন্তু কৃষি বিভাগ বলছেন যে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু ক্ষতির আওতায় এনে তাদেরকে পুনরুদ্ধার ব্যবস্থা করা হবে। মাহফুজ এবং রাজীবুল, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আসন্ন সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার রাতে জেলা বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুরের মেয়ে, জেলার সার্বিক উন্নয়ন হয়েছে খালেদা জিয়া পরিবারের হাত ধরেই। সেই ধারাবাহিকতা এগিয়ে নিতে খালেদা জিয়াকে এই আসনের প্রার্থী হতে হবে। আর
খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ না করলে তারেক জিয়াকে প্রার্থী হওয়ার দাবি জানানো হয়। এই আসন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ে অন্তত 6 জন মনোনয়ন প্রত্যাশী আছেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভা করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার জেলার চন্দনাইশে গণসংযোগ এবং একাধিক পথসভা করেন তারা। চন্দনাইশের কলেজ বাজার থেকে কয়েক কিলোমিটার এলাকায় কয়েক শত নেতাকর্মীকে নিয়ে গণসংযোগ এবং সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়। দুর্নীতিমুক্ত এবং সুখী বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান নেতাকর্মীরা। জামালপুরের লাইসেন্স নবায়ন ফি কমানো সহ 5 দাবিতে আধাবেলা কর্মবিরতি পালন করেছেন ইজি বাইক এবং রিক্সা চালকরা। সকাল থেকে ইজি বাইক এবং রিক্সা না চলায় দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীদের। ব্যক্তিগত পরিবহন ছাড়া শহরে যাতায়াতের উপায় না থাকায় হেঁটেই গন্তব্যে যেতে হয় অনেককে। এদিকে লাইসেন্স ফি কমানো এবং হয়রানি বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন রিক্সা চালক ও মালিকরা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম কেবল স্টেইড ব্রিজ কদম রসুল সেতু। এর মধ্যে 19টি পিলারের মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। সেতুটি নির্মাণ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেই সেতু নির্মাণ করার কথা জানিয়েছে এলজিইডি। 2018 সালের 9 অক্টোবর একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পায় কদম রসুল সেতুটি। 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুটির মূল অংশ থাকবে নদীর উপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়, যার দৈর্ঘ্য হবে 380 মিটার। দুই পাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাত। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়নার 2টি সরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে 19টি পিলারের মাটি পরীক্ষার কাজ শেষ। আগামী ডিসেম্বর মাসে মূল সেতুর কাজ শুরু হবে। সেতুটি বাস্তবায়ন হলে নদীর দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। কদম রসুল সেতুটি হওয়ার মধ্য দিয়ে বন্দর যে উন্নয়ন থেকে পিছিয়ে আছে, বঞ্চিত আছে, সেটা পূরণ হবে। আজও 2025 সালে এসে আমাদের নৌকায় করে রাস্তা পারাপার হতে হয়, নৌকা পারাপার হতে হয়। খুব দ্রুততম সময় হোক এবং নারায়ণগঞ্জের জনগণের যে চাপ সেটা বন্দর উপরে আসুক, নারায়ণগঞ্জ কিছুটা স্বস্তি ফিরে পাক। সেতুটি বাস্তবায়নে 2028 সালের জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছে এলজিইডি। এটা হচ্ছে কি আমাদের এলজিইডির জন্য একটা পায়োনিয়ার প্রজেক্ট, দিস সিগনেচার প্রজেক্ট। কারণ বাংলাদেশের ইতিহাসে এ ধরনের একটা বড় কেবল স্ট্রিট ব্রিজ, এত বড় মাপের কেবল স্ট্রিট ব্রিজ কখনো সম্পাদিত হয়নি। সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 735 কোটি 18 লাখ টাকা। সেতুর 26টি পিলারের মধ্যে শহরে 14টি ও বন্দরে নির্মাণ হবে 12টি পিলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আলী। দুপুরে লক্ষ্মীপুর কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, গত 17 বছর প্রকৃত ছাত্রদলের রাজনীতি গড়ে ওঠেনি, কারণ তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ছিল। তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। মহাসচিব তারা প্রতিনিয়তই ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল। তারা লড়াই করেছে, তারা সংগ্রাম করেছে, তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। 142 জন শুধু এই জুলাই আন্দোলনেই খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে পর্যটকদের অবাধ বিচরণে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবারগুলোকে পানির চাহিদা মেটাতে ঝর্ণা বা ছড়ার উপর নির্ভর করতে হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মিলছে না অভিযোগ গ্রামবাসীর। সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত 4টি গ্রামে গারো, হাজং, খাসিয়া সম্প্রদায়ের অন্তত 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের পানির প্রধান উৎস পাহাড় থেকে আসা বিভিন্ন ঝর্ণা ও ছড়া। তবে সম্প্রতি পর্যটকদের কারণে ঝর্ণার পানি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তারা। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং পানির উৎসগুলোতে অতিরিক্ত চাপই এই সংকটের অন্যতম প্রধান কারণ। এছাড়া পর্যটকরা বিনা অনুমতিতে ছবি তোলা ও ভিডিও করায় বিড়ম্বনায় পড়ছেন অনেক আদিবাসী নারী।
কারণ আমরা গোসল করতে পারি না। গোসল করার সময় এরা আসে, ভিডিও করে, টিকটকে সারে, ফেসবুকে সারে, আমাদের অনেক সমস্যা হয়। আমরা তাদেরকে বলি যে নিচে যান আপনারা আমরা এখন গোসল করব, কাজ করব, তবু তারা মানে না আর কি, না বেহায় করে তারা চলে আসে। অনেক পর্যটকই এই অভিযোগ স্বীকার করছেন। সংরক্ষিত এসব এলাকায় আরও সচেতনতা অবলম্বনের পরামর্শ তাদের। তা তো সচেতন থাকার দরকারই, কারণ এখন তো পর্যটকরা ঘুরতে আসে, তারাও দেখতে চায়, তাদেরও তো কষ্ট কাজ করা। ওদের যেহেতু ব্যবহার হয়, আমরা অবশ্যই সচেতন থাকবো যে পানিটা যেন আমরা নষ্ট না করি। সীমান্তবর্তী এসব পাহাড়ি এলাকায় পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ এবং সুপেয় পানির ব্যবস্থার স্থায়ী সমাধান চান এই আদিবাসী নেতা। আমি আশা করি প্রশাসন যদি এটা পুনর্বাসন করেন, তাদের জন্য সুব্যবস্থা, পানির সুব্যবস্থা এবং এখানে শৌচাগারের সুব্যবস্থা, গোসলখানার সুব্যবস্থা করলে আশা করি এই এলাকার মানুষরা শান্তিতে থাকবে। পর্যটকদের সচেতন করার পাশাপাশি পানি সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। দ্রুত যেন তারা বিশুদ্ধ খাবার পানি পায়, সেই বিষয়টার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে সাবমার্সিবল টিউবওয়েল আছে ওইগুলো বসানোর চেষ্টা করবে, একাধিক লাগবে আশা করি। আর যারা পর্যটক আছে তাদের প্রতিও আমরা পর্যায়ক্রমে কিছু নির্দেশনা দিব। সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের চলাচল ও পানির সমস্যা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক এবং জনপথ বিভাগ। বেলা 11টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সদর উপজেলার পুলহাট থেকে খানপুর বাজার পর্যন্ত 12 কিলোমিটার রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাণিজ্যিক এলাকা হওয়ায় অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রায়ই যানজট লেগে থাকতো এই এলাকায়। সড়ক সম্প্রসারণের জন্য এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। দখলের 1 মাস আগে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। মেডিকেল ভিসায় কিছুটা বেড়েছে ভারতের যাত্রী গমন, তবে বেনাপোল কাস্টম এবং ইমিগ্রেশনে আবারও বাড়ছে যাত্রী হয়রানি, বাড়ছে ভোগান্তি। বর্তমান দেশে চলমান পরিস্থিতিতে ভারতীয় ভিসা সীমিত করায় কমে যায় যাত্রী। 6 মাস আগে 700-র নিচে নামে যাত্রীর সংখ্যা, তবে চলতি মাসে প্রতিদিন 1,500-এর মতো যাত্রী যাতায়াত করছে। এদিকে নিরাপত্তা অজুহাতে চেকপোস্ট এলাকায় দফায় দফায় হয়রানির অভিযোগ রয়েছে। সিরাজগঞ্জে দুধের দাম বৃদ্ধি করা সহ 6 দফা দাবিতে মিল্কভিটে দুধ সরবরাহ বন্ধ রেখেছে শাহজাদপুরের সমবায় খামারিরা। সকাল থেকে সমবায়ীরা তাদের খামারিদের কাছে থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেনি। তাদের উৎপাদিত দুধ খামারিরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছে। দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, গো খাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে 48 থেকে 50 টাকা। এই ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।